আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মেফেয়ার টি রিসোর্ট শিলিগুড়িতে। ওনাদের বিভিন্ন ক্যাটাগরি রুম আছে, তবে ভিডিওর শুরুতে দেখাবার মতো যে ঘরটি আমার মনে হলো এক্সেপশনালি বিউটিফুল সেটা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে ওনাদের ডিরেক্টরস সুইট ক্যাটাগরির একটি রুম। এই রুমটা আপনারা দেখুন, কথা দিতে পারি আমি জানি না আপনারা হয়তো এর থেকেও ভালো জায়গায় কেউ কেউ থাকতে পারেন, বাট দিস ইজ দি বেস্ট দ্যাট আই হ্যাভ এভার সিন। মানে খুব ভালো বললেও মানে আখ্যাটা কম দেওয়া হবে বোধহয়। চলুন আর কথা বাড়াবো না, রুম টুকটা করে আনি। এদিকে একটা কিডস রুম আছে, আমি সেটা যাচ্ছি না, মানে এটা ধরে নিন একটা ছোটখাটো ইউজুয়াল স্ট্যান্ডার্ড হোটেল রুম যেরকম হয়। লেটস কাম টু দ্য মেইন সেকশন। ঢুকে বাঁদিকে এরকম একটা প্যান্ট্রির এরিয়া, যেখানে রান্নাবান্না টুকটাক করবার জন্য সমস্ত রকম আয়োজন পাবেন। ডান দিকে একটা ছোট ওয়াশরুম আছে, ওয়াশরুমটাও কতটা সুন্দর সেটা নিশ্চয়ই আর বলে দেওয়ার প্রয়োজন নেই। এবার মেইন আমি লিভিং এরিয়াটায় ঢুকছি। লিভিং এরিয়াটা দেখুন, আমি বলছি এটা একটা বেসিক্যালি 3 BHK ফ্ল্যাট ধরতে পারেন। কতগুলো সোফা সেট, কত বসবার জায়গা, এদিক দিয়ে আবার একটা বারান্দার অ্যাক্সেস আছে। পুরো হেরিটেজ এবং অ্যান্টিক জিনিস দিয়ে গোটা রুমটাকে সাজানো। এদিকে দেখুন পুরোনো দিনের রেডিও, টাইপরাইটিং মেশিন এসব পাবেন। আপনি যখন আবার বেডরুমের অংশটায় ঢুকছেন, বাঁদিকে শুধু একটা ডেডিকেটেড লাগেজ রাখবার জায়গা। এই যে ওয়াশরুম, সেটাও চোখে তাক লাগিয়ে দেওয়ার মতো। এরকম ওয়াশরুম আমি আজ অব্দি কোনো হোটেলের রুমে দেখিনি। এরকম একটা বিরাট আকারের সোফা, কত পেন্টিংস দিয়ে সাজানো, বাথটাব। অ্যান্ড নাও কামিং টু দি মেন থিং, এটা হচ্ছে এই রুমটার সব থেকে বড় হাইলাইট। এরকম একটা সুন্দর শোবার জায়গা, কিং সাইজের বেড, অসাধারণভাবে সাজানো, এবং আপনার একটা প্রাইভেট প্লাঞ্চ পুল আছে। নিয়ে যাই আপনাদের। এইরকম একটা প্রাইভেট এরিয়ার মধ্যে প্লাঞ্চ পুল, বসবার জায়গা, সোফা, দোলনা, এবং রুমের একেবারে শেষ প্রান্তে আপনি পাবেন চা বাগানের ভিউ। কি অসাধারণ লাগলো না? বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের বড় বড় যারা ক্যাবিনেট মিনিস্টার্স, তারা এসে এরকম জাতীয় রুমে থাকেন। তো এইরকমই নানা চমক লুকিয়ে আছে এই প্রপার্টিটার নানা অংশে। আমার প্রথমবার আসা। যারা স্ট্যান্ডার্ড রুমেও থাকবেন তারাও আশাহত হবেন না, যেগুলো আমরা উঠেছি সেগুলো অনেকটাই সাধ্যের মধ্যে। তবে এই মেফেয়ার টি রিসর্টকে নিয়ে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রাখলাম। যদি নতুন কিছু জানতে পারেন বা দেখে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন, আর কথা বাড়াচ্ছি না। এই অপূর্ব সুন্দর, মানে একটা ছোটখাটো প্যালেসই বলা যায়, এই মেফেয়ার টি রিসর্টকে নিয়ে আজকের এই নতুন ব্লগটা ঠিক এখান থেকেই শুরু করা যাক। ঘড়িতে বাজে 12টা 5। আমরা এভিয়ানা উইন্ডি হাউসকে বিদায় জানিয়ে এবার যাচ্ছি আমাদের এই ট্রিপের বোধহয় সব থেকে বড় হাইলাইট, মেফেয়ার টি রিসর্ট শিলিগুড়ির দিকে। আপনারা অনেকেই ভাবছেন যে হাতে যখন একটা দিন ছিল, কেন পাহাড় ছেড়ে আবার সমতলের দিকে নেমে যাওয়া? ব্যাপারটা হচ্ছে, কালকে আমার ফ্লাইট আছে একটু বেলার দিকে, আমাকে আবার কলকাতা ফিরে যেতে হবে। তো পাহাড় থেকে নেমে বাগডোগরায় ফ্লাইট ধরাটা একটু রিস্কি থাকে, স্পেশালি বর্ষার সময়। কোথাও ধস নেমে যেতে পারে, আটকে যেতে পারি। তো আমার ইচ্ছেই ছিল আজকের দিনটা শিলিগুড়ি কাটাবো। এবার একটা প্লেন সিটি হোটেলে আমার কাটানোর ইচ্ছে ছিল না। শুকনার কাছে গড়ে ওঠা এই মেফেয়ার টি রিসর্ট শিলিগুড়ি কিন্তু ভারতের প্রথম লাক্সারি বুটিক টি রিসর্ট। অসাধারণ একটি রিসর্ট, মানে আমার বোধহয় থাকা আজ অব্দি এই চত্বরে বেস্ট রিসর্ট হতে চলেছে। সেখানে সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব। আমরা এই যে কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়ে আছি, এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 30 কিলোমিটারের মতো ডিস্টেন্স, গাড়িতে 1 ঘন্টা নেবে। এই হোটেলটার একটা যেটা বিরাট সুবিধা হচ্ছে, একদম সামনে অব্দি গাড়ি আসে, কিন্তু যদি আপনাদের সঙ্গে বয়স্ক কেউ থাকে কোথাও হেঁটে যাওয়ার দরকার পড়বে না, এই অব্দি গাড়ি আসে। তো আমাদের গাড়ি দাদাও এসে গেছেন।
চলুন রওনা হওয়া যাক। এখন মোটামুটি 12টা 5 বাজে, আশা করি 1টার মধ্যে পৌঁছে যাব। তবে যাওয়ার পথে এই একটু দূরেই হেঁটেই যাওয়া যায়, গিদ্দা পাহাড়ের ভিউ পয়েন্টটা একবার আপনাদের দেখিয়ে আনি এবং সুভাষ বোসের যে মিউজিয়াম আছে গিদ্দা পাহাড়ে সেটাও দেখাবো। আর এখন যত বেলা বাড়ছে আশপাশের ভিউটা কিন্তু দারুণ ক্লিয়ার হতে থাকছে। আচ্ছা, এই আমাদের হোটেল থেকে বোধহয় হেঁটে এলে মিনিট 5 নেবে। গাড়িতে উঠতে উঠতেই নেমে পড়েছি গিদ্ধে ভিউ পয়েন্ট। কালকেই যেরকম বলছিলাম, এনাদের ভাষায় গিদ্ধে মানে হচ্ছে ইগল। তো সেই ইগলস ভিউ যেরকম হয় ওপর থেকে উঠলে, যেরকম আর কি শহর গ্রাম দেখা যায়, এই ভিউ পয়েন্টটি থেকে ভিউটাও সেরকম বলে ওনার এই জায়গাটির নাম সম্ভবত গিদ্দা পাহাড় এবং অ্যাজ আ হোল গিদ্ধে ভিউ পয়েন্টও দিয়েছে। টিকিট কিছু লাগছে না, ফ্রি অ্যাক্সেস। ওপর থেকে একটা ব্রেথ টেকিং ভিউ আছে। এই নিয়ে আমার দ্বিতীয়বার আসা। আপনাদের এই জায়গাগুলো দেখিয়ে রাখছি কেন, আপনারা যারা ধরুন মেফেয়ার টি রিসর্ট শিলিগুড়িতে এসেও উঠছেন, আশেপাশে কোথাও যাবেন ভাবছেন, 1 ঘন্টার ড্রাইভিং ডিস্টেন্সে কিন্তু আপনারা এই মহানদী বাজার হয়ে জাংপানার ওদিকে গিয়ে জাংপানা ওয়াটারফলস, পাগলাঝোড়া ওয়াটারফলস, মেফেয়ার জাংপানা, যেগুলো আমি আগের পর্বে দেখিয়েছি, ওগুলো দেখে নিতে পারেন। প্লাস এই গিদ্দা পাহাড় অব্দি উঠতেই পারেন, জাস্ট 1 ঘন্টা লাগে। আর রাস্তা দুর্দান্ত, কোথাও কোনো রকম অসুবিধা নেই, বাটার স্মুথ রাস্তা। এখানে এসে ভিউ পয়েন্টটার ভিউটা আপনারা খুব সুন্দরভাবে পাবেন। এবং স্পেশালি যখন অক্টোবর বা নভেম্বর মাস নাগাদ আসবেন, তখন এখানের ব্যাপারটা অন্যরকমই হয়। আমাদের যে হোটেলটি ছিল সেখান থেকে যদিও ভিউ সুন্দর, বাট সেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। বাট এই গিদ্ধে পাহাড় ভিউ পয়েন্টে যদি আসেন, যেহেতু 360 ওপেন, আপনারা ভোরের দিকে এলে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবেন। পাহাড়ের ভিউ পয়েন্টের ঠিক উল্টো দিকেই আছে নেতাজি মিউজিয়াম অ্যান্ড সেন্টার ফর স্টাডিজ ইন হিমালয়ান ল্যাঙ্গুয়েজেস, সোসাইটি অ্যান্ড কালচার। এই বাড়িটিতে সুভাষ বোস বহুবার এসছেন তার জীবৎকালে, এবং এখানে 7 মাস উনি হাউস অ্যারেস্ট, ওনার পরিবারের নানা স্মৃতি এই মিউজিয়ামটিতে ধরা আছে। সুভাষ বোস অন্যান্য বাঙালিদের মতনই শোনা যায় দার্জিলিং ভীষণ ভালোবাসতেন। দুর্গাপুজো, সামার ভ্যাকেশন ওনারা এখানে কাটাতেন। শরৎ বোস, সুভাষ বোস দুজনেই আসতেন। হি ওয়াজ ইন্টার্নড ইন দিস হাউস 33 থেকে 35 সাল, যেরকম বলছিলাম 2 বছর উনি হাউস অ্যারেস্ট ছিলেন। তারপরে সুভাষ বোসও এখানে হাউস অ্যারেস্ট ছিলেন। এবং যে স্পিচটা সুভাষ বোস হরিপুরার কংগ্রেসে বলেছিলেন, ডেলিভার করেছিলেন রাদার, সেটাও কিন্তু এখানে বসে লেখা। এমনকি শোনা যায় এই বাড়িতে বসে উনি নেহেরু, গান্ধীকে অনেক চিঠি লেখালেখি করেছিলেন। গিদ্দা পাহাড়ের ঘোরাঘুরি শেষ করে আমরা 2 বন্ধু রওনা হলাম সমতল শিলিগুড়ির দিকে। আমরা যে রাস্তাটি ধরে এবার শিলিগুড়ি যাচ্ছিলাম সে রাস্তায় আগে আমি কখনো যাইনি। তিনধরিয়া, গয়াবাড়ির মতো জায়গাগুলিকে টাচ করে ইভেনচুয়ালি শুকনার ফরেস্ট ক্রস করে আপনারা এই রাস্তা ধরে পৌঁছবেন শিলিগুড়ি। কম্প্যারিটিভলি লঙ্গার রুট, তাই ড্রাইভাররাও নিতে চায় না। এই রাস্তায় যাওয়ার পথেই পাগলাঝোড়া ওয়াটারফলসটাও আপনারা দেখে নিতে পারেন। যে রুটটির কথা এতক্ষণ বললাম আপনাদের, সেই রুটটির কিন্তু প্রায় পুরোটা জুড়েই আপনারা টয় ট্রেনের ট্র্যাককে সঙ্গী হিসেবে পাবেন। রাস্তায় চলবার পথে অনেকবারই
টয় ট্রেনের দেখাও পেতে পারেন। যেরকম দেখলেন আমাদের হোটেল এবং ওই মিউজিয়ামটি সামনে দিয়ে টয় ট্রেনটা যায়, ঠিক একইভাবে এই রুটটা বরাবর গেলে কিন্তু প্রায় গোটা রাস্তা জুড়েই টয় ট্রেন আপনাদের বন্ধু হিসেবে চলবে। এই যে রুট দিয়ে আমরা গেছিলাম, এই রুটে কোথাও কোনো রকম ঝুট ঝামেলা আমরা পাইনি। রাস্তার অবস্থা খুব ভালো ছিল এবং কনজেশনও একদম কম ছিল। এই রকমই নানা গল্প মুহূর্ত আনন্দ আহরণ করতে করতে আমরা সমতল শিলিগুড়িতে পৌঁছলাম। আমরা পাহাড় থেকে নেমে এসেছি, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ক্রস করে শুকনার টয় ট্রেনের স্টেশন ক্রস করে শুকনা বাজার হয়ে আমরা এগোচ্ছি। এখান থেকে আমাদের হোটেল মেফেয়ার টি রিসোর্ট আর কিলোমিটার 2 মতো। সোজা রাস্তা চলে গেল দার্জিলিং মোড়ে। আমরা ঢুকে যাচ্ছি ডান দিকে মেফেয়ারের দিকে। এই মেফেয়ার যে রিসোর্টটি, সেটা যে চা বাগানকে ঘিরে গড়ে উঠেছে, সেটা হচ্ছে এই চুমটা টি এস্টেট। এই যে দেখুন দুদিকে অলরেডি চা বাগান শুরু হয়ে গেল। কি অপূর্ব লোকেশনটা দেখুন। ডান দিকে আমরা কিছু কিছু জায়গায় মহানন্দার যেটা মানে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ফরেস্ট, সেগুলোও পাচ্ছি। চামটা টি এস্টেটটা আমাদের বাঁদিকে, গোটাটা একদম সবুজ চায়ের বাগান, অনেকটা ডুয়ার্সের কথা মনে করাচ্ছে। এন্ড হিয়ার উই গো। এই ডান দিকে আমরা ঢুকে যাচ্ছি মেফেয়ার টি রিসোর্ট শিলিগুড়িতে। বিরাট প্রেমাইস, এক অংশ থেকে এক অংশ যেতে গেলেও এই গলফ কার্টেরই সাহায্য নিতে হয় বোধহয়। এই দেখুন সামনে লোগো মেফেয়ার টি রিসোর্ট, আর হিয়ার উই হ্যাভ রিচড দি রিসেপশন। এই রিসেপশনের মূল বিল্ডিংটায় ঢোকার আগে ডান দিকে প্রচুর ভিন্টেজ গাড়ি দেখতে পাচ্ছি। ডজ কিংসওয়ে 1956 ওয়াজ অ্যান এক্সট্রিমলি পপুলার কার অফ ইটস টাইম। এই দেখুন কত এরকম ভিন্টেজ গাড়ি আছে। সুন্দর প্রেমাইসটা, এরকম লোগো মেফেয়ার টি রিসোর্টের। এখানটা আবার একটু গরম আছে, প্রায় তো সমতল, এখানে অল্টিটিউড কমে 200 মিটার মতো হয়ে গেছে। তো টি ট্রেল, ওয়াকিং, জগিং, সাইক্লিং এদিকে যাওয়া যায়। এইরকম দেখুন গলফ কার্টগুলো করে ওনারা এই লাগেজ সব নামিয়ে দিচ্ছে। এবার যাব। সেরিমোনিয়াল ওয়েলকামের পরে এখানে রিসেপশন। আমাদের আপাতত স্ট্যান্ডার্ড রুম অ্যালট করা হয়েছে। লেটস সি ইফ উই ক্যান গেট অ্যান আপগ্রেড। কথা বলে দেখি। রুমেও আপনাদের নিয়ে যাব, বিভিন্ন জিনিস দেখাবার আছে। ইটস এ হিউজ লাইক এস্টেট কাইন্ড অফ আ প্রপার্টি। চলুন রুমের দিকে যাওয়া যাক। চেক ইনের ফর্মালিটি বা সুপার স্মুথ, লাগেজ আমাদের নিতে হবে না, ওনারাই রুম অব্দি পৌঁছে দেবে। এইখানে একটা বিরাট ওপেন एरिया। ये मतलब चुमटा टी एस्टेट ही दिख रहा है क्या? वो उसी के गार्डन है। देखो प्रॉपर्टी भीतरे ही चा बागान 1000 एकर्स। एंड व्हाट इज द प्रॉपर्टी साइज? लाइक मेफेयर ये वाला प्रॉपर्टी कितने एरिया के ऊपर होगा? Hotel built up area is 40 acres. 40 acres in the hotel. The founder, Major Fitz, like founder of the Chumta Tea Estate in 1866 and Catherine of Breganzen. Hotel is only 40. Rest all is a tribe again. Okay. Tea plantation is there in the 1000 acres too. Yes, yes, yeah, tea plantation. Okay. So amidst the tea gardens, the property has captured some of the places, right? Okay. Thank you. Thanks for the walkthrough. দেখুন কি অপূর্ব, এটা ছোটখাটো প্রাসাদের মতনই লাগছে। মিউজিয়াম বেসড প্রপার্টি ইন অ্যান্টিক এন্ড ভিন্টেজ। হ্যাঁ, অসম্ভব সুন্দর। আচ্ছা, এটা আপনাদের ব্রেকফাস্টের এরিয়া। আচ্ছা আচ্ছা, টি পট। আচ্ছা, এটা হচ্ছে এনাদের লিফট। যাওয়া যাক। আমাদের কোন ফ্লোরে? 343 বোধহয়। আচ্ছা, এই ফ্লোরেই আমাদের রুম তো? বাহ, কমন লবি এরিয়াটা দেখুন। আমার মনে হয় ম্যাডাম এখানে গোটাটা ঘুরে দেখতে গেলে একটা নিজের গাড়ি করে নিয়ে ঘোরা ভালো আর কি, মানে পায়ে হেঁটে এত কিছু। গলফ কার্ট আছে না? হ্যাঁ স্যার, ল্যান্ড রোভার আছে, আপনাকে সেটা বুক করতে হবে। আচ্ছা, ওটা টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যে 4টে, মানে বিকেল 4টে।
কিরকম কি চার্জেস আছে গোটাটা ঘুরিয়ে দেখানোর জন্য? 500 per person। হ্যাঁ, তাহলে ওটা করাই যায়, অভিজ্ঞতা গোটাটা, কারণ পায়ে হেঁটে এত কিছু ঘোরা সম্ভব না। এটা হচ্ছে রুম নাম্বার 343, এনাদের স্ট্যান্ডার্ড রুম, বাট ইট লুকস ওয়ে প্রিমিয়াম দ্যান স্ট্যান্ডার্ড রুম ইউজুয়ালি ইজ। ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের, দারুণ সুন্দর। আচ্ছা, এই ম্যাডামই আমাদের রুমের ওয়াক থ্রু দেবে আজকে, আমি ক্যামেরার পিছনে। ম্যাডাম বলুন। নমস্কার। হ্যাঁ। সো এখানে যেগুলো अवेलेबल, যেরকম স্ন্যাক্স, কুকিজ এন্ড ফর দ্য টি ম্যাটেরিয়ালস এন্ড কফি, সবকিছু কমপ্লিমেন্টারি, ইনক্লুডিং দ্য মিনিবার। মিনিবারে আপনারা কি কি রেখেছেন? ঠান্ডা জলের বোতল আছে, আচ্ছা, একটা কোক আছে, একটা স্প্রাইট আছে, মানে এটা এই রুমের ট্যারিফের মধ্যে কমপ্লিমেন্টারি। আচ্ছা, এখানে তো আরো কিছু ভুজিয়া জাতীয় দেখতে পাচ্ছি, স্ন্যাক্স আছে, বিস্কিট আছে, এখানে চা আছে। আচ্ছা, বাহ। এই নিচের এগুলো কি আরো ওয়াটার? সবকটাই আরো ওয়াটার। আচ্ছা আচ্ছা, আমি তো ওপরে 6টা, নিচে 2টো, 8টা আরো ওয়াটার দেখলাম। ও আবার এদিকে 10খানা। আচ্ছা, গোটা দিন কেটে যাবে। হ্যাঁ, ওয়াশরুম। এটা বরং সবার শেষে আসি, রুমের অন্যান্য অংশগুলো দেখে নিই একটু। এখানে ব্যালকনি, এটা একটু পরে যাই। এখানে তো টিভি দেখতে পাচ্ছি, এখানটা লাগেজ রাখবার মতো জায়গা। আচ্ছা, ও ওদিকে লাগেজের স্পেস আছে। আচ্ছা, জামা কাপড় ঝোলানোরও জায়গা আছে দেখছি। আর এদিকটা টেবিল চেয়ার। এখানে এটা বোধহয় টুইন বেড সেটআপ না, এই স্ট্যান্ডার্ড রুমটা? হ্যাঁ, বাহ, খুব সুন্দর। বহু পুরনো ছবি। এই তোমাদের এই চুমটা টি গার্ডেনেরই কি ছবি এগুলো, নাকি অন্যান্য চা বাগানের? বাহ বাহ। এখানে তো বেড দেখলেন, বসার জায়গা, এখানে খুব সুন্দর একটা আয়না। একটু ব্যালকনিটাই নিয়ে চলুন ম্যাডাম, দেখি কি আছে। বাহ, বিস্তীর্ণ জায়গা নিয়ে ব্যালকনি, দারুণ দারুণ, খুব সুন্দর, ভালো বসবার জায়গা। এবং এই দিকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে দিনের বেলা যদি কুয়াশা না থাকে, ভালো মতো পাহাড়ি অংশ, অতটা বোঝা যাচ্ছে না, পাহাড়টা দেখা যাচ্ছে। এই লাল চালের পিছন দিকটা আমি ক্যামেরায় কতটা উঠছে জানি না, বাট আমি খালি চোখে ভালোই দেখতে পাচ্ছি। তবে এইটা মানে যেহেতু তোমাদের বেসিক রুম, তাই আলাদা করে মাউন্টেন ফেসিং বা চা বাগানের সেই সৌন্দর্যটা অতটা নেই। বা এখানে একটা কি সুন্দর পেন্টিং, শ্রীকৃষ্ণ রাধার, আঁকা, হাতে আঁকা। এখানে একটা ফ্যান আছে, এখানে আবার একটা সুন্দর ওয়াল পেন্টিং। কিছু দেখ, এদিক থেকে পাহাড় দেখা যাচ্ছে শুভ্রজিৎ, এই লাল চালটার পিছনে। এখানে একটা দেখছি ডেডিকেটেড শাওয়ার এরিয়া, এখানে ওয়াশ বেসিন। গরম জলের তো নিশ্চয়ই মানে তোমাদের সেন্ট্রাল হিটিং? এখানে গরম জল, এখানেও গরম ঠান্ডা জল। লেফট সাইড করলে গরম জল বেরোবে, আচ্ছা, রাইট সাইড করলে ঠান্ডা জল বেরোবে। আর এইটা এদিকে ঘোরালে এইটা দিয়ে আসবে জল। ওকে, এটা দিয়ে এটা নিচে করলে নিচে আসবে, উপরে করলে উপর দিয়ে। এটা একটা ইউজার ম্যানুয়াল দিয়ে দিলে ভালো হয়, লোকে ভুলিয়ে যাবে বাথরুম স্নান করতে কি। যাই হোক, খুব সুন্দর ব্যবস্থাপনা। মেফেয়ার কালকে জাংপানায় গেছিলাম, সেখানেও যেরকম একটা ওয়ার্ম ওয়েলকাম, সুন্দর রিসেপশন, এখানেও তাই। এখানে এটা আরো 10x বলতে পারেন। ঢোকবার পরে অন্তত গোটা 5 লোক ছুটে এলো কে লাগেজটা নেবে। মানে আপনাকে এত স্পেশাল ফিল করায় এইসব প্রপার্টিতে এসে না, আপনার দাম দিতে গায়ে লাগবে না। প্রত্যেকের এই প্রচেষ্টাটা থাকে যে আপনি যে মানের ঘরেই থাকুন, ডাজেন্ট ম্যাটার যে আপনাকে সবসময় প্রেসিডেন্সিয়াল সুইটে থাকতে হবে, এটা তো সব থেকে সাধারণ মানের ঘর। এইরকম একটা হোটেলে এটা মানে খুবই বলতে পারি আর কি লিস্ট বাজেটের ঘর, তাও এনারা কিন্তু চেষ্টা করছেন যাতে আপনি স্পেশাল ফিল করেন। যাই হোক, আমরা আজকে আর রুম আপগ্রেড করছি না, কারণ অলরেডি দুপুর 3টে বেজে গেছে, আর থাকা তো কতক্ষণই, কালকে আবার এখান থেকে দৌড়ে বাড়ি ফেরা। আমাদের এই যে রুম আমাদের বুক করে দিয়েছে নীলাভ ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। ওনারা এইরকম প্রিমিয়াম ট্যুর অর্গানাইজ করে থাকে। দেখলেনই তো আমাদের গোটা স্টেটা যেখানে যেখানে হলো, সব জায়গায় যথাসাধ্য ওনাদের ভালো রুম ওনারা দিয়েছেন। এক্ষেত্রে তো বলবার কিছুই নেই, মেফেয়ারের মতো প্রপার্টি। এবার কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আমাদের এই ঘরগুলি অ্যাপ্রক্সিমেটলি 6,800 টাকা পড়েছে প্রতিদিন, ইনক্লুডিং ব্রেকফাস্ট ফর 2 পারসন।
আমরা অন্যান্য রুমগুলো দেখতে যাচ্ছি, আরো অন্য 3টে ক্যাটাগরির রুম আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। ম্যাডাম আমরা দেখবো জাঙ্গল ভিউ রুম, মাউন্টেন ভিউ রুম, আর একটা ডাইরেক্টর সুইট। ওকে চলুন। আচ্ছা, এটা রুম নাম্বার 322, ওয়ান অফ ইউর মাউন্টেন ভিউ রুমস। প্রতিটা লবি এত সুন্দরভাবে সাজানো। উনি কথাটা ঠিকই বলেছেন, মানে এটা কোনো মিউজিয়ামের ভিতরে ঢুকেছি নাকি হোটেল বোঝাই যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, বিরাট জায়গা জুড়ে। বাহ বাহ, অসাধারণ অসাধারণ। এই রুমটা দেখুন, এইটা অ্যাকচুয়ালি মানে ওয়ার্থ স্পেন্ডিং মানি অন। এখানে দেখুন কুয়াশা থাক যা থাক, সারাদিন ব্যাপী আপনারা কিন্তু পাহাড় দারুণ ভাবে দেখতে পারবেন। অসাধারণ। কি বিরাট ব্যালকনি, আর ব্যালকনির ভিউটা সব থেকে ইম্পর্টেন্ট। নিচে সুইমিং পুল দেখা যাচ্ছে, আর তার পিছনেই পাহাড়, আর নিচে চা বাগান। মানে এই রুমটা কেউ নিলে সে চা বাগানের ভিউও পাচ্ছে, সুইমিং পুলও পাচ্ছে, পাহাড়ও পাচ্ছে। আবার ওইদিকে এই প্রপার্টির অন্যান্য যে রুম সেগুলোও দেখা যাচ্ছে। দুর্ধর্ষ, মানে এটা বেস্ট অফ দি বেস্ট। আচ্ছা, আমরা সামনে যে পাহাড়গুলো আপাতত অস্পষ্টভাবেই বুঝতে পারছি, হয়তো যখন আকাশ পরিষ্কার থাকে এর থেকে ভালো ভিউ পাওয়া যায়, সেগুলো কিন্তু কার্শিয়াং এর পাহাড়। ওনার থেকে সেটুকুই শুনলাম। আর নিচে চা বাগানের সৌন্দর্য দেখুন। আপনাদের এইটা অনেকটা মনে হয় পর্যটকদের ডুয়ার্সের ফিলটা দেবে। ডুয়ার্সেরও এই প্রাকৃতিক সৌন্দর্যটা অনেকটা একই রকম। এই রুমগুলো সাজসজ্জাগতভাবে অনেকটা একই রকম, আর একটু স্পেশিয়াস ন্যাচারালি। এটাও দেখছি একটা টুইন বেড সেটআপ দিয়ে। হ্যাঁ, আমি যাই হোক, আমি নিজেও মাথা গুলিয়ে যাচ্ছে, কোথায় কি দেখছি জানি না। তবে এটা একটা অবশ্যই বাচ্চাদের খেলবার জায়গা, ইনডোর গেমস আছে কিছু। আর এখানে সামনে স্পা। বাহ, জিমন্যাসিয়াম ওই ভিতরেই, জিমও এর ভিতরে আছে, সুন্দর। আর এদিকে আমরা যাচ্ছি এখন সুইট রুমস দেখতে। আচ্ছা, এটা আপনাদের ডিরেক্টর সুইট। ওকে চলুন, দিস ইজ রুম নাম্বার 260। মনে হচ্ছে না একটা প্যালেসে ঢুকবো, রয়্যাল ফিল। দুটো রুম আছে। একটা এটাকে আমরা বলি কিডস রুম। আচ্ছা, মানে অলমোস্ট একটা দু কামরার ফ্ল্যাট আর কি, 2 BHK ফ্ল্যাট। এটাকে আমরা বলি কিডস রুম। হ্যাঁ, অসাধারণ। এক্সট্রা কেউ আসলে বা বাচ্চা-কাচ্চারা আসলে তারা এখানে থাকতে পারে। মানে বেসিক্যালি দুটো সিঙ্গেল বেড সোফা দিয়ে এই রুমটি সাজানো। তার সঙ্গে লাগোয়া একটা ছোট ওয়াশরুম আছে, আমাদের এই রুমটার মতো। ওয়াশরুমটাও খুব সুন্দর। এবং এবার মেন সেকশনটায় যাই, এখানেও টিভি বা অন্যান্য সমস্ত অ্যামিনিটিজ একই রকম। বাথরুম কিন্তু ওনাদের সমস্ত রুমেই আছে, অ্যান্টিক। ঠিক বলেছেন। আমাদের ছোট বয়সে এরকম বাড়িতে আমাদের ওরকম বহু সুইচ ছিল, এখন আর ব্যবহার হয় না যদিও। ওয়াও, অসাধারণ। এটাতে প্যান্ট্রি আছে, এটাতে একটা পাউডার রুম আছে। আচ্ছা, আমি কালকে এই টার্মটার সঙ্গে আমি খুব একটা অভ্যস্ত ছিলাম না, বিং ভেরি ওপেন। পাউডার রুম বলতে ওনারা কিন্তু একটা ওয়াশরুমকে রেফার করে। এই ওয়াশরুমটা একটা ছোট বাড়ির ঘরের মতো। এদিকে প্যান্ট্রি সেকশন, এখানে দেখছি ইন্ডাকশন, মাইক্রোওয়েভ, ফ্রিজ এবং অন্যান্য বহু সরঞ্জাম পাবেন। অ্যান্ড দিস ইজ দি প্লেস ওয়্যার ওয়ান ক্যান স্টে। অসাধারণ অসাধারণ। সিটি, ও এটা শুধু সিটিং এরিয়া। আচ্ছা, এরপরে এখানেও ব্যালকনি আছে। আমরা যাব, সমস্তটা ঘুরে দেখবো। শুধু এটা বসবার জায়গা দেখুন। আচ্ছা, এই রুমগুলো আপনারা যারা ধরুন জেনারেলি বুকিং করে আসে কতজনকে থাকতে দেন? মানে এটাও ডাবল অকুপেন্সি কি? আচ্ছা, 4 to 6 পার্সন। আচ্ছা, এখানে দেখুন ডাইনিং টেবিলটা দেখুন। আর এই সমস্ত জিনিসে উনি বারবার যেটা বলছেন, একটা অ্যান্টিক হেরিটেজ টাচ পাবেন এখানে। পুরনো সে আমাদের বাড়িতে যে সুটকেস এবং সিন্দুক টাইপের জিনিস সেসবও রাখা আছে। চলুন, হ্যাঁ, মেন বেডরুমের অংশটা দেখি। ও মা, এখানেও এটা পুরোনো দিনের রেডিও। বাহ বাহ বাহ, এখানেও কিছু ট্রাঙ্ক, সুটকেস, টাইপ রাইটিং মেশিন। বাহ 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 বাহ, এই আমার জীবনে দেখা বোধহয় সর্বশ্রেষ্ঠ ওয়াশরুম। এটাকে ওয়াশরুম বলতে আমার
খুব খারাপ লাগছে, মানে এইটা ঠিক কি কাজ আমি জানি না। আমি কাল জাংপানাতেও দেখছিলাম বাথরুমে কে এসে আগে সোফায় বসে বাথরুম করে, আমি সে বিষয়ে আমার ধারণা নেই। জোকস অ্যাপার্ট, বাট দিস ইজ মানে সুপ্রিমলি রয়্যাল আর কি, অসাধারণ অসাধারণ। শুধু দেখুন, মানে অ্যাওয়ার্ড অফ লাক্সারি বললেও কম হবে। এই ওয়াশরুমটার যে আয়তন একটা সাধারণ হোটেল রুম সেরকম হয়। এখানে দেখুন বেসিন সেকশন, কত কি দেওয়া আছে, কিট সমস্ত রকম, সুন্দর পেন্টিং দিয়ে সাজানো। এবং আমরা এখনো মানে রুম ট্যুরটা শেষ হয়নি। ও বাবা কি অসাধারণ। অ্যাটাচড প্লাঞ্চ পুল। শুভ্রজিৎ এটা দেখে যা। হ্যাঁ, পার্সোনাল একটা ধরতে পারেন সুইমিং পুল, মেনটেনিং অল প্রাইভেসি। এখানে একটা বিরাট বসবার জায়গা, চেয়ার, সোফা, দোলনা দিয়ে, অসাধারণ অসাধারণ। আর এখান থেকে শুধু যে এই কৃত্রিম সৌন্দর্য তা নয়, আপনারা কিন্তু ভেরি ভেরি ক্লোজ টু দি টি গার্ডেন্স। অসাধারণ অসাধারণ, মানে এইরকম রুম আমি দেখিনি। মানে দিস ইজ দি ভেরি বেস্ট দ্যাট আই হ্যাভ সিন এভার। আচ্ছা, এটা হচ্ছে রুম নাম্বার 215, ওয়ান অফ দেয়ার জঙ্গল ভিউ রুমস। হ্যাঁ বলুন ম্যাডাম। সো এখানে এটা হচ্ছে আপনার ওয়াশরুম এন্ড চেঞ্জিং এরিয়া। আচ্ছা, ঠিক ঠিক ঠিক, এখানে সবই ওই একই, হ্যাঁ ওই যেরকম আমাদের রুমেও দেখেছি। আর এটা টয়লেট। বাবা, মাঝখানে আবার সেপারেটর। ঠিক আছে, সুন্দর। ঠিক আছে, এবার মেন বেডরুমের অংশটায় যাই। কত ছবি। এটা বেডরুম। হুম, এখানে এটা সিঙ্গেল বেডই পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই দেখুন, এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এইটা একটা নতুনত্ব জিনিস। এটার মধ্যে চা পাতা রাখা আছে। চা পাতা রাখা, আচ্ছা, মানে মানে সৌন্দর্যায়নের পারপাসেই তো, মানে মানে বিউটির পারপাস। আচ্ছা, বাহ সুন্দর তো, বাহ ভালো জিনিস। এটাও ব্যালকনি। হ্যাঁ, এখান থেকে তার মানে ওই হ্যাঁ টি গার্ডেন্সের ভিউটা আমরা বুঝতে পারছি। এই লবিটা দিয়ে যখন আমরা হেঁটে হেঁটে আসছিলাম, এই চা বাগানটাকে আমরা এনসার্কেল করছিলাম এবং সেগুলোকে ঘিরেই ভিউটা। তবে মানে আপনিও হয়তো খানিকটা আমার সঙ্গে একমত হবেন যে এই প্রপার্টিতে এসে যদি অ্যাকচুয়ালি এনজয় করতে হয় তাহলে মাউন্টেন ভিউ রুম, ওটা একটা অনবদ্য, মানে ওই সৌন্দর্যটা অন্যরকম। মাউন্টেন ভিউ রুম বোধহয় ওই দিকগুলোই ছিল না? মাউন্টেন ভিউগুলো সব ওই যে আপনি দেখছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ফ্লোরে যেগুলো, অসাধারণ। এখান থেকেও পাহাড় দেখতে পাবেন, এমনটা মানে নয় যে দেখতে পাবেন না, তবে সাইড, হ্যাঁ শিব মন্দির দেখা যাচ্ছে এবং সাইড ভিউ আর কি পাহাড়গুলোর। অনেক অনেক ধন্যবাদ, দারুণ একটা ট্যুর হলো। আরো অনেক জিনিস দেখার এবং দেখানোর বাকি রইলো, তবে সেটা সন্ধেবেলায়। এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন, এনজয় করলেন, আমি জানি এখনো আপনার হাতটা কিন্তু সাবস্ক্রাইব বাটন এবং লাইক বাটনের কোনোটাই টাচ করেনি। প্লিজ কিসের অপেক্ষা করছেন বলুন? একটা 1 সেকেন্ডের কাজ, ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে লাইক করে আগে দেখুন, আরো অনেক কিছু দেখাবার আছে। ঘড়িতে বেজে গেছে সন্ধে 6টা। আমরা কমপ্লিমেন্টারি ওনাদের যেটা চাই কি টাপরি বলে বোধহয় জায়গাটার নাম, সেখানে ওই ইভিনিং স্ন্যাক্স সার্ভ করে থাকেন ফর ফ্রি। আমাদের যিনি রুম ঘুরিয়ে দেখাচ্ছিলেন তিনিই বলছিলেন যে ওখানে নাকি বিকেলবেলা ময়ূর টয়ূরও দেখা যায়। আমরা এসে ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে গেছিলাম, আর বেরোনোও হয়নি কোথাও। লবিটা এত সুন্দর লাগছে দেখুন। দেখি এখনো অবধি ফাংশনাল কিনা, যদি এই বেলা মিস হয়ে যায় তাহলে কাল সকালের ফ্রি যেটা ইনক্লুডেড স্ন্যাক্স আর কি, সেটা নিতে হবে। আশপাশটা দুর্দান্ত লাগছে আলো জ্বলে গিয়ে, একটু দেখুন। সত্যি মনে হচ্ছে কোনো রাজবাড়ি বা প্যালেসে এসে একটা দিন কাটাচ্ছি। মানে ফিলটা ঠিক সেরকমই হচ্ছে, জানেন তো। গোটা যেখান দিয়ে হাঁটছি এত সুন্দরভাবে সাজানো। আমরা যখন এসছি এই 2025 সালের সেপ্টেম্বর, এখানে টোটাল 154টা ফাংশনাল রুম আছে, জানেন তো। এবং এই চা বাগানটাকে মাঝখানে রেখে একটা রেক্ট্যাঙ্গেল ভাবতে পারেন, ওই রেক্ট্যাঙ্গেলটাকে জুড়েই বিভিন্ন দিকে রুম আছে। কোন অংশটা যে কোন দিকে কিছুই বুঝতে পারছি না, কিন্তু সবটাই দেখানোর মতো। হ্যাঁ চলো, কি অপূর্ব লাগছে, কি অপূর্ব লাগছে। উফ, এটা একটা ভিন্টেজ বার ওনাদের, মদ্যপান করবার জায়গা। জানি আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আমাদের খুঁজতে হবে হচ্ছে সুইমিং পুলটা কোথায়। বাইরের চা বাগানটা দেখুন, এখন হালকা হালকা আলো জ্বলছে। উফ, অসাধারণ অসাধারণ।
এইটাই ওনাদের ফাইন ডাইনিং রেস্টুরেন্ট মূল, যেটা টি পট বলে। হ্যাঁ, এখানেই রাত্রিরে ডিনার করতে হবে। সাধারণ সুরজিৎ, এক এক সময় মনে হচ্ছে না যে কোনো থিম পুজো দেখতে এসেছি, মানে এটা যেটা হোটেল, এরকম একটা অদ্ভুত অভিজ্ঞতা। মানে আমরা শেষ 15 মিনিট ধরে ঘর থেকে বেরিয়ে কোথায় সুইমিং পুল আর কোথায় চাই কি টাপরি তাই খুঁজে যাচ্ছে। এইবার হ্যাঁ, অবশেষে মনে হচ্ছে পুলটার দেখা পেয়েছি। এটা পুল সাইড বার। এখানে নিশ্চয়ই এখন ভিড় আছে, না খুব একটা ভিড় নেই। ওকে, এখানেই কি স্ন্যাক্সটা সার্ভ হচ্ছে ভগবান জানে। জিনিস বলাই হয়নি, আমরা চেক ইন করবার সময় আমাদের বলা হয়েছিল এখানে একটা 18 সিটার মিনি বক্স অফিস আছে। বিকেলবেলার দিকটা ওনারা নেটফ্লিক্সের সিনেমা চালান, মানে একটা মিনি থিয়েটার মতো ভাবতে পারেন। সেখানে বসে সিনেমা দেখা যায়। আর সারা প্রপার্টিটা প্রায় 40 একর জুড়ে প্রপার্টি, তো মানে বিভিন্ন জায়গায় এরকম সিট আউট এরিয়াজ আছে। আমি নির্দ্বিধায় বলতে পারি আমার রাত কাটানো আজ অব্দি সেরা হোটেল এটা। কি হচ্ছে সামনে টি টাপরি, আনফরচুনেটলি বন্ধ হয়ে গেছে আমাদের আস্তে আস্তে। ওই মাথায় শেষে যেখানে আলো জ্বলছে ওই চা বাগানের পথ ধরে হেঁটে যেতে হয়। সন্ধে 6টার পরে আর কি এখানে আর অ্যালাউ করে না বাইরে থাকতে। বাট যাই হোক, কাল সকালে ট্রাই করব, নো প্রবলেমস। আমরা ক্লান্ত ছিলাম, আজকে আর ইচ্ছেও করেনি এত দূর হেঁটে আসতে। বাট এখানে ভালো স্ন্যাক্স পাবেন। চাই কি টাপরি তো বন্ধ পেলাম, খেতে তো হবে, খিদে লেগেছে মারাত্মক। দেখি কি পাওয়া যায় ইভিনিং স্ন্যাক্সে। এইটাই সঠিক জায়গা খেতে আসার কিনা সেটাও বুঝতে পারছি না। এতগুলো রেস্তোরাঁ, ক্যাফেটেরিয়া, যদি এখান থেকে আবার অন্য কোথাও পাঠিয়ে দেয় তাহলে আবার সেখানে চলে যাব। ওনাদের এই রেস্তোরাঁয় দিনের বিভিন্ন সময় বিভিন্ন রকম খাবার সার্ভ করে থাকে। এখন এই সানডাউনার মেনু, চা, কফি, কোল্ড কফি, পিৎজা, নানা রকম স্যান্ডউইচ, চাট, মোমো টোমো আছে। খাবারের দাম যে বেশি এ তো আর আলাদা করে বলে দিতে হবে না। তবে হ্যাঁ, এখন সত্যি কথা বলতে দেখ, আমরা কলকাতাতেও যেরকম বড় ক্যাফে বা রেস্তোরাঁয় যা দাম হয় আমার খুব তার থেকে বেশি মনে হচ্ছে না। তবে হ্যাঁ, ধরুন কলকাতার যেগুলো সবচেয়ে এক্সপেন্সিভ ক্যাফেটেরিয়া বা রেস্টুরেন্ট, সেখানে যেরকম যা রেট হয় মোটামুটি সেরকমই ধরতে পারেন। একটা উদাহরণ সাপেক্ষে বলছি, আমরা আমাদের জন্য একটা পিৎজা অর্ডার করলাম, পিৎজা ইন্ডিয়ানা, সেটা 795 পড়ছে। আর এর ওপর বোধহয় আবার গভর্নমেন্ট ট্যাক্সেস পড়বে। তো এইরকম কিছুটা আমরা খানিকটা মানসিক প্রিপেয়ার্ড যে এখানে খাবার খরচ বেশি হবে, বাট ইটস ওকে কনসিডারিং দ্য এক্সপিরিয়েন্স উই আর হ্যাভিং। থ্যাংক ইউ। আমাদের ইভিনিং স্ন্যাক্স সমস্ত এসে গিয়েছে। এই আমাদের কোল্ড কফি উইথ আইসক্রিম, আর এটা হচ্ছে সেই ইন্ডিয়ানা, বেসিক্যালি এটা চিকেন পিৎজা আর কি। শুভ্রজিৎ, শুরু করো, শুভ কাজে আর দেরি কিসের, খেয়ে বলো এগুলো কি দিয়ে দিয়েছে। ও অ্যাক্সেসরিজ, টপিংস হিসেবে পিৎজার সমস্ত কিছু দেওয়া হয়েছে। অ্যাজ এক্সপেক্টেড ফ্রম আ ফাইন ডাইনিং রেস্টুরেন্ট লাইক দিস, একদম ফ্রেশলি প্রিপেয়ার্ড। এবং সব থেকে বড় কথা যেটা, স্বাদটাও ভালো। ইন্ডিভিজুয়ালি ওনারা এসে অ্যাটেন্ড করছেন সেটা তো আর বলবার প্রয়োজন পড়ে না। আমার ভীষণ ভালো লেগেছে। আর রাত্রিবেলার জন্য আজকে ভাবছিলাম কোনো ডিনার বাফে থাকে, তো বললো আজকে সেটা হচ্ছে না, তো আমাদের আলাকাটি নিজেদের মতো নিজে কিছু অর্ডার করে খেতে হবে। দেখি কি খাই। চাইনিজ আছে, বিরিয়ানিও বিক্রি হচ্ছে দেখলাম, কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি এবং মাটন বিরিয়ানি দুটোই অ্যাভেলেবেল আছে।
ঘড়িতে বাজতে যায় রাত 10টা। আমি আর শুভ্রজিৎ যাচ্ছি ডিনার করতে। বিরাট একটা খিদে কিছু নেই, আমরা এখানে দেখছিলাম কলকাতা স্টাইল বিরিয়ানি পাওয়া যায়, তো যদি অ্যাভেলেবল থাকে তাহলে মাটন বিরিয়ানিটা ট্রাই করব। আশা করি একটা পোর্শন যা ওনারা দেবে তাতে দুজনের হয়ে যাবে, যদি এর বাড়তি কিছু লাগে তাহলে কাবাব বা কিছু অর্ডার করে দেখব। আমরা আজকে রাতে যে খাবো আপাতত অর্ডার দিয়েছি হচ্ছে এই ফ্রেশ লাইম সোডা আর মাটন বিরিয়ানি কলকাতা স্টাইল। আমাদের সন্ধ্যেবেলার বিল কত হয়েছিল শুভ্রজিৎ ওই দুটো আইটেম নিলে? 1750 টাকা মতো, অ্যারাউন্ড 1800। আবার এটা খেয়েও বলতে পারবো কিরকম। এই যে একটাই জিনিস একটু বলার, আমরা গোটা ট্রিপটাতে ডিনার প্ল্যান সমেত রুম নিয়েছিলাম, তবে এখানে যেহেতু মানে আজকে কোনো ডিনারের প্রভিশনটাই নেই বাফে, যাই অর্ডার করতে হবে আলাকার্ট করেই অর্ডার করতে হবে, সেটা আজকের দিনটার জন্য। তাই আমরা ট্যুর অপারেটরকেও বলেছিলাম যে আমরা নিজেদের মতো নিজেরা অর্ডার করে খাবো। এইখানে কিন্তু শুধু ব্রেকফাস্ট ইনক্লুডেড আমাদের রুম প্ল্যানে। এসে গেছে আমাদের মাটন বিরিয়ানি। এখানে মাটন বিরিয়ানি সার্ভ করবার আগে ওনারা পাঁপড়ও দিয়েছিলেন, তা আমাদের অলরেডি পেটে চলে গেছে। আর রায়তা কি একটাই দিল? রায়তা দিয়েছে। আর এই যে বিরিয়ানি কলকাতা স্টাইল, যেহেতু আলু ডিম সবই আছে, আর মাটন মোটামুটি 4-5 পিস, এটা ওই 1000 টাকা প্লাস জিএসটি, মানে ধরুন না রাইসের 1200 টাকা মতো পড়বে। রাইসের যা পরিমাণ মোটামুটি দুজনের হয়ে যাওয়া উচিত। কলকাতা বিরিয়ানি নামটা সার্থক কি শুভ্রজিৎ? দুর্দান্ত ছিল, দুর্দান্ত। এত ভালো বিরিয়ানি খেলাম, কলকাতার বাইরে এরকম বিরিয়ানি সত্যিই মানে মুখের কথা নয়, দারুণ লাগলো। মাটন যে পরিমাণ দিয়েছিল প্রত্যেকটা ঠিকমতো সেদ্ধ হয়েছে, খাবারের স্বাদ ভালো ছিল। আর এই অ্যাম্বিয়েন্সে বসে খাচ্ছি সেটারই বোধহয় একটা মাহাত্ম্য আছে, আরও জিনিসগুলো ভালো লাগছে। আমাদের পেট আরেকটু মানে খাবার জায়গায় আছে, তাই আমরা একটা হাফ পোর্শন চিকেন তন্দুরি অর্ডার করলাম। অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, তবে শেষমেশ এসছে হচ্ছে এই চিকেন তন্দুরি। 4 টুকরো ছিল, পোর্শন সাইজটা খুবই ছোট কি বলতে। গুড মর্নিং এভরিবডি। মেফেয়ারে আজকে আমাদের দ্বিতীয় দিন। সকাল 6টা থেকে 8:30 অবধি ওনাদের এই ক্যাম্পাসের বাইরে, যেটা চাই কি টাপরি, কমপ্লিমেন্টারি স্ন্যাক্স দেয়। এরপর তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে। কাল বিকেলে যেটা পাইনি সেটা নেওয়ার জন্য এখন যাচ্ছি, দেখি কি অ্যারেঞ্জমেন্টস থাকে। সকাল থেকে আশপাশটা গম করছে। ডান দিকেই দেখতে পাচ্ছেন ওনাদের ব্রেকফাস্টের, যেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টস হয়ে গেছে। আমরা একটু পরে আসবো ব্রেকফাস্ট করতে, আগে বাইরের চাই কি টাপরির ওই জায়গাটা দেখে আসি। এত সুন্দরভাবে সাজানো এখানে। কালকে শুনছিলাম এই প্রপার্টিটাই যেহেতু প্রায় 40 একর জায়গা নিয়ে, তার বাইরে এই চুমটার টি গার্ডেনটা 1000 একর। তো মানে এখানে একটা ল্যান্ড রোভারে করে নাকি ঘোরায় জানেন এই প্রপার্টিটার আশপাশে, আর সেই ঘোরানোটার জন্য 500 টাকা প্রতিজন করে একটা মিনিমাল চার্জেস আছে, উইচ ইজ ওকে কনসিডারিং দ্যাট এত বড় জায়গা। আর এখানে এই যেহেতু ভিনটেজ কারের কালেকশন বহু আছে আশপাশে, তো আপনারা যারা চান ঘুরে দেখতে মন্দ হবে না কিন্তু। পুলটা কাল রাত্রিবেলা দেখিয়েছিলাম, দিস ইজ হাউ ইট লুকস ইন ডে লাইট। দেখুন বাঁদিকে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, তো ভালো লাগছে, দারুণ দারুণ। এই পুলের পাশ দিয়েই কিন্তু প্রপার্টির বাইরে বেরিয়ে যাওয়া যায়, মানে অ্যাকচুয়ালি যেখানটা চায়ের বাগান সেদিকে যাওয়া যায়। আর ওই চায়ের বাগানেরই আবার শেষ মাথায় হচ্ছে চায় কি টাপরি। বেশ খানিকটা হাঁটতে হবে যা বুঝতে পারছি। দেখি কোনো গলফ কার্ট বা এরকম কোনো ফ্যাসিলিটি রেখেছেন কিনা। এই যে প্রপার্টির ফেন্সিং ওয়াল, সেখান থেকে বেরিয়ে গেলেই কিন্তু এরকম সুন্দর চা বাগান। এই লেখা আছে ডান দিকে টি টাপরি। দেখা যাক, কি সুন্দর দেখুন। চা বাগানের মধ্যে দিয়ে যে রাস্তাটা ওনারা করেছেন যাওয়ার, সেটাই একটা মনে হচ্ছে ফটোশুট করবার মতো জায়গা। চা বাগান আসলে এমনই একটা জিনিস, আপনি যখনই আসবেন অ্যাক্রস সিজনস দুর্দান্ত লাগে। আর তারপর যদি এতটা ওয়েল মেনটেন্ড হয়, এত সুন্দরভাবে সাজানো থাকে, তাহলে তো আর কথাই নেই। কতটা বুঝতে পারছেন জানি না,
বাট এটা মোটামুটি আমার একটা কিলোমিটার দেড়েক হাঁটা তো হয়েই গেল। একদম শেষ মাথায় ওই যে লাল চাল দেওয়া যে দিকটা, ওই দিকটায় কিন্তু চায় কি টাপরি আছে। মানে হাঁটা শুরু করেছিলাম ওই পিছন থেকে, হাঁটতে 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 আরেকটা ফেন্সিং ওয়াল ক্রস করে যাচ্ছি চায় কি টাপরিতে। তবে হ্যাঁ, একটা জিনিস বলে রাখা ভালো, সন্ধ্যের পরে এখানে আর ওনারা অ্যালাউ করে না পায়ে হেঁটে আসতে, কারণ এখানে এই যে এটা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিরই কিন্তু অংশ চলে আসছে, ম্যাপটা দেখলে ভালো করে বুঝতে পারবেন। এখানে জন্তু জানোয়ারদের বেরোনো বা থাকাটা খুব যে অস্বাভাবিক কিছু তা একেবারেই নয়। যাই হোক, শেষমেশ পৌঁছানো গেছে। সামনে দেখুন মেফেয়ার টি টাপরি বলে লেখা। ইনসান কা দিল আর চায় কা কাপ হামেশা বড়া হোনা চাইয়ে। ভালোই বলেছে। তবে আমার চা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমি নিজে এক ফোঁটা চা খাই না, কিন্তু এখানের অ্যারেঞ্জমেন্টটা কীরকম বা যারা ইনহাউস গেস্ট কমপ্লিমেন্টারি আপনারা পাবেন, কি পাবেন সেটা দেখানোটা মূল লক্ষ্য। ফাটাফাটি। ডান দিকটা দেখুন, এটা দুর্দান্ত বসবার জায়গা, আর এদিকে হচ্ছে মেফেয়ারের চায় কি টাপরি। Nepal government lifts ban on social media after violent protests that left 19 people dead and over 300 others injured. 17th Asia Cup to begin today with Afghanistan taking on. And now the news in detail. The election of the post of Vice President faced Hindi bloc's nominee and former Supreme Court Judge B. Sudarshan Reddy in this election. We have a report. এলাম এখানে, সকালে দেখছি অ্যারেঞ্জমেন্ট আছে হচ্ছে চায়ের, কিছু টুকটাক স্ন্যাক্স ছিল, মানে ওই কি বলবো ঝুড়ি ভাজা, চানাচুর এই জাতীয়, আর বিস্কিট ছিল। যাই হোক, আমি আপাতত চা বিস্কুট খাই, একটু চা আমি খাই না যেরকম বলছি, তবে এখানে কফি পাওয়া যায় না, তো চাটুকুই খাই। বেশ অনেক দিন পর চা খেলাম, তাই চাটা ভালো ছিল না খারাপ ছিল এ বলার জায়গাতেই নেই, কারণ ভালো চা কিরকম হয় যারা রোজ খান তারা বলতে পারবেন। ভালোই ছিল, মানে আমি যেটুকু এর আগে হয়তো একবার দুবার জীবনে চা খেয়েছি সেরকমই খেতে লাগলো। ভালো ছিল, ব্যবস্থাপনা দারুণ, সুন্দর জায়গা, আর এই জায়গাটায় কনক্রিট নেই তো এই জায়গাটা আরো ক্লোজ টু নেচার এবং দুর্দান্ত লাগছে। এটুকুই বলবো। আমি মানে এত হোটেল, এত রকম রিসোর্ট বিভিন্ন জায়গায় থেকেছি, তবে এই মেফেয়ার শিলিগুড়িতে এসে যেরকম যা আমার অভিজ্ঞতা হলো, আমি ঠিক খুঁত তো ছেড়ে দিন, মানে খুঁত ধরবার জায়গায় তো নেই। এটুকু শুধু বলতে পারি যে মানে এভরিওয়ান শুড হ্যাভ দিস এক্সপিরিয়েন্স ওয়ান্স ইন দেয়ার লাইফ টাইম। সকাল চলে আসবেন, এনারা ভীষণ অ্যাকোমোডেটিভ, মানে দুটোই চেক ইন, মানে যদি ওনাদের ঘর থাকে, এগুলো ভালো হোটেল তো ওরা 11টা-12টার মধ্যেও দিয়ে দেয়। তো আমি বলবো একটা 24 আওয়ার্স এখানে কাটান, মানে বলুন। এবার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যাভেল করা যাক। এখানে না আরো চারিদিকে ব্র্যান্ডিং করা আছে যে উইকেন্ডে, দুর্গাপুজোয় ওনাদের কি কি ট্যারিফ আছে, কি কি প্ল্যানস আছে। ব্রেকফাস্ট টাইমিংস হচ্ছে সকাল 7:30 থেকে 10:30 অবধি। প্রচুর মেনু, আমার মনে হয় 100+ অপশনস। এই জায়গাটা হচ্ছে গোটাটা মাফিন এবং ব্রেড এবং কিছু ডেজার্ট আইটেমস আছে, কেক, নানা রকম প্রচুর জিনিস। এদিকে শুরু হচ্ছে ফলের সেকশন, ফ্রেশ জুস, পিছনে লাইফ কাউন্টার ফেরে এসেছিলাম। এখানে হচ্ছে নানা রকম সিডস, ম্যাঙ্গো মিল্কশেক, কোল্ড কফি, চিজ প্ল্যাটার, ফ্লেভার্ড কার্ড। ব্রেকফাস্টের কিছু অংশ নিয়ে বসলাম, যেরকম বলছিলাম ওনারা দরকার মতো টেবিলে সার্ভ করে দিয়ে যাচ্ছে, আপনাকে 10 জায়গায় ঘুরে চাইতে হবে না। ছোট বেশ লুচি, ঘুগনি, এদিকে আছে কালাকান্দ, আর আমি মশলা ডোসা নিয়েছি। আরও 100 রকম পদ ছিল, যেরকম বলছি না আমার সে খিদে আছে খাওয়ার মতো।
না ইচ্ছে করছে, কারণ টানা 3 দিন বাইরে খেয়েছি, তো এবার মনে হচ্ছে ঘরে ফিরে ওই ডাল আলু ভাতে আর বাড়ির চিকেন কারিটা কখন খাবো। বাট দুর্দান্ত দুর্দান্ত। এবার আমার এই দীর্ঘ ভিডিওটিকে শেষ করবার পালা। মেফেয়ার টি রিসর্ট শিলিগুড়িকে আমার মনে থাকবে তার পজিটিভ অ্যাসপেক্টসগুলোর জন্যই, তবে এটাও বলা উচিত লাইক এনি আদার প্রপার্টি এখানেও কিন্তু কিছু ত্রুটি বিচ্যুতি আছে এবং সেগুলোর ঊর্ধ্বে গিয়ে এই প্রপার্টিটাও আলাদা করে কিছু স্ট্যান্ড আউট করে না। আমার যে জিনিসটি সব থেকে চোখে লাগবার মতো খারাপ লেগেছে সেটা হচ্ছে ওনাদের অসম্ভব স্লো সার্ভিস। ওনাদের রিসেপশন বা সার্ভিস ডেস্কে বারবার ফোন করা সত্ত্বেও অনেক এমন জিনিস হয়েছে যার জন্য আমাদের বারবার, কখনো 2বার কখনো 3বার ফোন করতে হয়েছে। এমনটাও হয়েছে যে আমি যখন চেক আউট করেছি আমার লাগেজ নেয়ার জন্য 3বার ফোন করবার পরেও কেউ এসে আমার লাগেজটি নিয়ে যায়নি, আমাকে নিজে সেই লাগেজ টেনে এত বড় প্রপার্টির আনাজ কানাজ ঘুরে রিসেপশন অবধি পৌঁছতে হয়েছে। তবে দেখুন, সমস্ত প্রপার্টিতেই তো এরকম ত্রুটি বিচ্যুতি থাকে, হয়তো এই সব জায়গায় এই ফল্টগুলোকে মেনে নেওয়া যায় না বা বেশি করে চোখে পড়ে। আশা থাকবে ভবিষ্যতের দিনে ওনারা ওনাদের সার্ভিসের অ্যাসপেক্টটাকে গুছিয়ে নেবেন। বাট হ্যাঁ, আরেকটা বোনাস জিনিস বলে আপনাদের আজকের এই ভিডিওটা শেষ করতে চাই। যারা শেষ পর্যন্ত দেখবার ধৈর্য রাখলেন তাদের বলি, আপনাদের সবার পরিচিত বাগডোগরা এয়ারপোর্টের ঠিক 1 কিলোমিটার দূরেই খুলে গেছে গ্লেনারিস। যদি পাহাড় থেকে বাড়ি ফেরবার পথে মনে হয় শেষ একটা দার্জিলিংয়ের রেশ নিয়ে ফিরতে চাই, তাহলে অবশ্যই কিন্তু এই স্টোরটায় একবার ভিজিট করবেন। কোনো পেড প্রমোশন নয়, আমি নিজেও ফেরার সময় নিজের জন্য কিছু জিনিস সংগ্রহ করতে গেছিলাম, ড্রাইভারের থেকে জানতে পারি। আমি জানি অনেককেই হয়তো আবার কাজের সূত্রে দেশ ছাড়তে হতে পারে কিংবা রাজ্য ছাড়তে হতে পারে। দার্জিলিংয়ের শেষ স্মৃতি হিসেবে অবশ্যই কিন্তু গ্লেনারিজের ওই কেকের বাক্সটা আপনার সঙ্গে থেকে যাবে। আজকে এখানেই শেষ করলাম, আশা করি নতুন কিছু আপনাদের দেখাতে পারলাম। আমার কাজের কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে আরও এরকম ইন্টারেস্টিং টপিক, লাক্সারি স্টে, রিসর্ট এবং ওভারঅল ট্রাভেলিং নিয়ে ভিডিও এই চ্যানেলে আসতেই থাকবে।